সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা। আপিল বিভাগে শুনানি আজ, আদালতেই ফয়সালা, বললেন আইনমন্ত্রী। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আদালতে 6 জনের স্বীকারোক্তি। পিএসসির 5 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ মির্জা ফখরুলের। কোটা বিরোধী আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, নির্বাহী বিভাগের মাধ্যমে চলমান সংকট সমাধান করা সম্ভব। রিপোর্ট SM ফয়েজের। এক দফা দাবি আদায়ে টানা 2 দিন ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা বিরোধীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, রাজধানীতে দেখা দেয় তীব্র যানজট। একদিন বিরতি দিয়ে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। ভোগান্তির জন্য সরকারকে দাঁড় নিতে হবে, কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি, তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি। বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হবেন সবাই। সেখান থেকে মিছিল করে অবরোধ করা হবে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। 5% কোটা, সেটা হচ্ছে ন্যূনতম এবং যৌক্তিক পর্যায়। একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। কোটা নিয়ে যেন ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য সংসদে আইন পাশ করার দাবিও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটি আমরা স্পষ্টভাবে বলতে চাই। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে গতকাল বিক্ষোভ হয়েছে রাজশাহী, বরিশাল সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে। আন্দোলনে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল সকাল 11:30টার দিকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানায়, সরকারি চাকরিতে কোটা নয়, তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায়। অবিলম্বে দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানান। এদিকে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরাও কোটা সংস্কারের দাবিতে নথুল্লাবাদ সড়কে অবরোধ করে রাখে। ক্যাম্পাসের সামনে আন্দোলন শুরু করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থীর করা আবেদনের শুনানি হবে আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন। শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য মঙ্গলবার দুপুর 1টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিল। কোটা বাতিলের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। এই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 2021 সালে হাইকোর্টে রিট করে। গত 5 জুন পরিপত্র বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট, যাতে মুক্তিযোদ্ধা 30% কোটা বহাল রাখার আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই আপিল বিভাগ পুরো রায় বের হলে নিয়মিত আপিল করার নির্দেশ দেয়। যে আদেশটা দেওয়া হয়েছে সেটার একটা জাস্টিফিকেশন দরকার এবং অ্যাপিলেট ডিভিশনে তাই তারা আসছে মুভ করার জন্য। এখানে আমরা 2 জন পিটিশনার হয়েছে, আরেকজন পিটিশনার এরেট পার্টি হবে। আমরা অ্যাপ্লিকেশন রেডি করতেছি।
ওনাদের হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট হয়েছে আপাতত সার্বিক বিবেচনায় এই জাজমেন্টে আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক এবং আপিল বিভাগ হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। আমি বিভিন্ন টকশোতেও বলেছি যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি, আগামীকালকে হিয়ারিং হবে, এটা আগামীকালকে লিস্টিং করা হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে চেঁচামেচি করে লাভ হবে না। আদালতের রায়ের আপিলে শিক্ষার্থীদের পক্ষভুক্ত হবার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন তিনি। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। সঠিক জায়গা কোনটা? আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। অন্যদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও সমাধানে সরকারের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। আন্দোলনরত শিক্ষকদের দাবি, ছুটির দিনে ক্লাস ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাড়তি ক্লাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুম সহ বিভিন্ন কক্ষে ঝুলছে তালা। চিরচেনা ব্যস্ত ক্যাম্পাসে শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের কলকাকলি। এমন পরিস্থিতিতে সামনে সেশন জট সহ বিভিন্ন ধরনের জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের। যদি এই আন্দোলনটা চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপকামিং ফার্স্ট ইয়ার ওরা আর আমরা মিলে একটা সেশন জট হয়ে যাচ্ছে। মানে তাদের ক্লাসে কাদের ক্লাস চলবে, আমরা ফার্স্ট ইয়ার থেকে যাচ্ছি বা ওরাও থেকে যাচ্ছে, তো এটাতে একটা সমস্যা দেখা দেবে আর কি। মাস্টার্সে আমাদের পরীক্ষা চলতেছিল, মাত্র একটা পরীক্ষা হয়েছে, তারপরেই আন্দোলনের জন্য ক্লাস স্থগিত, পরীক্ষা স্থগিত। এটা সেশন জটের একটা সম্ভাবনা আছে। যদি আমরা আন্দোলন না করতাম বা এই আন্দোলনটা না হতো, আমাদের ভবিষ্যৎ পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হতো। তো আমাদের পার্মানেন্টলি ক্ষতি হওয়ার থেকে আমাদের কিছু সাময়িক ক্ষতি হওয়া অনেক ভালো। এদিকে নবম দিনের মতো কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবি, এই আন্দোলন যৌক্তিক, তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো মন্ত্রণালয় বা মহল থেকে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা বিষয় আমরা অবগত নই। আমরা আশাবাদী যে সরকার আমাদের সাথে শীঘ্রই বসবেন, আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের যে 3 দফা দাবি যদি আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারি, শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা স্পেশাল ক্লাস নিয়ে শুক্রবার শনিবার ক্লাস নেব, অনলাইনে ক্লাস নেব, স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। পরে র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। এদিকে আটক 17 জনের মধ্যে 6 জন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ছেলে সিয়াম সহ 10 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 17 জনেরই ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন দীর্ঘদিন ধরে ফাঁস করে আসছিল একটি চক্র। পিএসসির গাড়ি চালক আবেদ আলী, পিএসসির কর্মকর্তা কর্মচারীরা এই অপরাধে জড়িত। 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের পরীক্ষার প্রশ্নও ফাঁস করেন তারা। একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে এইসব তথ্য বেরিয়ে আসে। জনপ্রশাসনে
মঙ্গলবার এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে পিএসসি। এক সংবাদ সম্মেলনে পিএসসির চেয়ারম্যান জানিয়েছেন, দায়ীদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এই ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সোমবার রাতে 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের মধ্যে 7 জন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। গাড়ি চালক আবেদ আলীর ছেলে সহ 10 জনকে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে 5 জুলাই পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে চাকরির প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন করে তারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার 5 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি। মঙ্গলবার পিএসসির আলাদা 5টি প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বিসিএস সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সাময়িক বরখাস্ত হল পিএসসির উপপরিচালক আবু জাফর, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম। গত 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 কর্মকর্তা কর্মচারী গ্রেফতার হয়েছেন। পল্টন থানায় 2টি ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সম্পর্কের ধারাবাহিকতা থাকলে সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। মঙ্গলবার বেইজিংয়ে দুদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। Now I would like to humbly request Honorable Prime Minister বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার সাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ী অংশ নেয়। বিজনেস ডেলিগেশন যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন ভিজিট করি, সবসময় সেই ভিজিটে একটা অ্যাট্রাকশন থাকে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। এই ভিজিটে যেটা হয়েছে আমাদের চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার হয়েছে। চায়না আমাদের একটা উন্নয়নশীল পার্টনার, এবং আমি মনে করি, এটা শুধু মনে করি না, আমি খুবই বিশ্বাসী আগামীতে ব্যবসা আরও জোরদার হবে বাংলাদেশে। চায়না শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দে নিড টু ইনভেস্ট মোর ইন বাংলাদেশ। আজকে যে ইভেন্টে চাইনিজ বিজনেস পিপল অলসো গেট ভেরি এনকারেজড, তারা আসবে, অ্যান্ড আই এম গোয়িং উইথ লট অফ হোপস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বানও জানান তিনি। I appreciate your interest in exploring the opportunity for business and investment in Bangladesh. This event reveals the strong and enduring friendship between Bangladesh and China. Bangladesh and China have a long tradition of bilateral cooperation and mutual support. পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। China has been significantly contributing to our infrastructure projects, technological advancements, and overall growth of our economy. It is time for us to explore new area of further collaboration in trade and investment. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করতে পরামর্শ দেন। Bangladesh offers one of the most liberal investment regimes in the world.
The Bangladesh Investment Development Authority, BIDA, provides a number of services to foreign investors under one roof. In line with our commitment to economic development, we are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। অবকাঠামো, যোগাযোগ সহ নানা ক্ষেত্রে বিনিয়োগের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের এই ব্যবসায়ীদের সামিটে যোগ দিয়ে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানালেন বিনিয়োগের, যাতে দুই দেশই লাভবান হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বেইজিং, চীন। ব্রিটেনের নগর মন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। গত 5 জুলাই বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। লেবার পার্টির এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ব্রিটেনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপকে নগরমন্ত্রী করা হলো। গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রুশনার আলী। যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় টিউলিপের দল লেবার পার্টি। নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির ব্যানারে 23,432 ভোট পেয়ে জয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছিলেন 8,462 ভোট। সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি আনতে না পারলেও ভারতকে রেল সহ অন্যান্য সব সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, ক্ষমতাসীনরা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বেগম জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের পতন জরুরি বলে মনে করেন বিএনপি নেতারা। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশনেত্রীর মুক্তির সঙ্গে এদেশের আপামর জনসাধারণের, এদেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। দেশে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ করেন তিনি। গণতন্ত্র ধ্বংস করতে প্রশাসন সহ সব ক্ষেত্রেই দলীয়করণের অভিযোগও করেন বিএনপি মহাসচিব। ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এটাই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আজকে সেই কারণেই, আর এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি, তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির নেতা কর্মী সমর্থকরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে কোনো ধরনের উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকেও। পেনশন ও কোটা আন্দোলন নিয়ে জটিল কোনো সমস্যা নেই জানিয়ে তিনি আরো বলেন, অচিরেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিএনপি আইনি প্রক্রিয়া মোকাবেলা করেনি উল্লেখ করে এখানেও রাজনৈতিক গন্ধ খোঁজার অভিযোগ তার। মহিবুল্লাহ মুহিব জানাচ্ছেন বিস্তারিত।
সহযোগী। 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের যৌথ সভা হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। সভার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোটা নিয়ে যৌক্তিক সমাধান হবে আদালতে। শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। বিএনপি এই আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে অভিযোগ করে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে বলেন তিনি। কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায়। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মাসের পর মাস, বছরও কেটে গেছে, বেগম খালেদা জিয়াকে আদালতে যেতে দেয়নি বিএনপি। নেত্রীর মুক্তি চেয়ে নেতাকর্মীরা দৃশ্যমান মিছিলও করতে পারেনি বলেও মন্তব্য তার। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল কদিন পরপরই, মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত রেখেছে, তাকে উপস্থিত হতে দেননি। মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে, জামিনও চায়নি। তারা লিগ্যাল ব্যাটেলও ব্যর্থ। আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে। 1 আগস্ট থেকেই মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, ভারতকে সমুদ্র বন্দর, নৌ ও রেলপথ ব্যবহারের সুযোগ দেওয়ার কারণে চীনের সাথে ভারতের যে সংঘাত, তাতে বাংলাদেশের বাফার স্টেটে পরিণত হবার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক, এতে সবার সমর্থন আছে। একের পর এক ঘটনা ঘটিয়ে জনগণকে বিভ্রান্ত করে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে। ক্ষমতা টিকে থাকতে বিরোধী দল দমনে নানা পরিকল্পনা করছে তারা। গুম খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে উল্লেখ করে নেতারা বলেন, আওয়ামী লীগের লোকদের নানা অনিয়ম করে ঋণ দিয়ে ব্যাংক লুটের সুযোগ করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে। ক্ষমতায় থাকতে ভারতকে একতরফা সুবিধা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন নেতারা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা। আপিল বিভাগের শুনানি আজ, আদালতেই ফয়সালা বললেন আইনমন্ত্রী। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনায় আদালতে 6 জনের স্বীকারোক্তি। পিএসসির 5 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ মির্জা ফখরুলের। কোটা বিরোধী আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।